হিতকর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো ফিরহাদ হাকিমকে। সম্প্রতি সবাই বলছেন যে ফিরহাদ হাকিমের একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই হয়তো ফিরহাদ হাকিমকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিলেন মন্ত্রিসভার বৈঠকের পরই, বড় সিদ্ধান্ত কার্যত, হিতকর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো ফিরহাদ হাকিমকে। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো দাদার সাথে। দাদা, কার্যত আপনাদের আক্রমণের জেরেই কি ফিরহাদ হাকিম? এটা একটা পুরোপুরি আইওয়াশ, চোখে ধুলো দেওয়া। এটা পুরোপুরি চোখে ধুলো দেওয়া কেস। হিটকোর চেয়ারম্যান পদের, হ্যাঁ নিশ্চয়ই পদে মাল আছে, তো একটা ভালো মাল দেয় এরকম আরেকজনকে নিশ্চয়ই বসাবে। যদি সরানোই হতো, কারণ এই কাজটা খুব ছোট কাজ করেননি, ইনি যথেষ্ট গুরুতর অপরাধ করেছেন। যদি সরানোই হতো তাহলে হিটকোর চেয়ারম্যান থেকে না সরিয়ে নগর উন্নয়ন মন্ত্রক থেকে সরানো উচিত ছিল, কলকাতার মেয়র থেকে সরানো উচিত ছিল। লোকে উনি হিটকোর চেয়ারম্যান ছিলেন এটা অনেকেই জানলেন আজকে ওনাকে সরানোর পরে। চেয়ারম্যান জানতেন না যে উনি হিটকোর চেয়ারম্যান। আবার বললাম, হিটকোর চেয়ারম্যান নিয়ে উনি যে হিটকোর চেয়ারম্যান সেটা অনেক মানুষই জানতেন না। আপনারা না 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 সাধারণ মানুষ জানতো না। আমরা রাজনৈতিক সচেতন যারা আমরা পলিটিক্স করি, আপনারা যারা পলিটিক্সের খবর রাখেন, আপনাদের সঙ্গে সাধারণ মানুষকে গুলিয়ে ফেললে হবে না। ববি হাকিম কে বললেই বলবে কলকাতার মেয়র, সারা রাজ্য এটা জানে। নগর উন্নয়ন দপ্তর তার থেকে কম জানে, আর হিটকোর প্রায় কেউ জানে না। ও কোনো দ্বিবেদী ত্রিবেদী যাকে খুশি দিক, সেটা কথা না। হ্যাঁ, এটা হচ্ছে যে ববি হাকিমকে সরানোটা এটা একটা নাটক, এটা একটা আইওয়াজ, মানুষকে একটা ভুল বোঝানো। শুভেন্দু অধিকারীকে বলছেন শওকত মোল্লা, মীর জাফর বলছেন কার্যত, তিনি বলছেন মীর জাফরের মৃত্যু হয় অপঘাতে। আমরা দেখেছি এখনো পর্যন্ত যে কয়জন মীর জাফরের, ও বড় সিরাজদৌল্লার বাচ্চা, ও বড় সিরাজদৌল্লার বাচ্চা। হ্যাঁ, বাংলায় যদি প্রকৃত মির্জাফর কেউ হয়ে থাকে, মির্জাফর মানে কি? মির্জাফর কিসের জন্য পরিচিত? বেইমানির জন্য। মির্জাফর পরিচিত বেইমানির জন্য। শুভেন্দু অধিকারী বেইমানিটা কি করেছেন? শুভেন্দু অধিকারী যদি মির্জাফর হন তাহলে মমতা ব্যানার্জি মির্জাফর নি, মানে স্ত্রীলিঙ্গ করলে যা হয় আর কি। হ্যাঁ, তো উনিও তো কংগ্রেস থেকে বেরিয়েছেন, কংগ্রেস ছেড়েছেন। উনি তো বিজেপির সঙ্গে তঞ্চকতা করেছেন, এখন আইএনডিএ এর সঙ্গে খেলছেন। দেখুন, মির্জাফর বলা যায় না। মির্জাফর মানে যে বেইমানি করবে, যে রাতের অন্ধকারে ছুরি মারবে, আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনাকে ছুরি মেরে দেবে। শুভেন্দু অধিকারী 35টা পদ ছেড়ে, সমস্ত কিছু মন্ত্রিত্ব ছেড়ে, এমএলএ পোস্ট থেকে রিজাইন দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছিলেন। শওকত মোল্লার বাপের ক্ষমতা হবে না। কি বললাম? ওই সমস্ত সরকার আছে তাই হাতে মাথা কাটছে। সরকার না থাকলে পরে এরা শিয়ালদা স্টেশনে ভিক্ষে করারও যোগ্য না। শওকত মোল্লা বলছে শুভেন্দু অধিকারীর কত বাবার ক্ষমতা আছে, হাইকোর্টে গিয়ে দেখা। আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রীতিমতো হাইকোর্টে যাব। এইসব বলে নিজেকে লাইম লাইটে আনে, ওইসব বলে নিজেকে লাইম লাইটে আনে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এইসব বলে নিজেকে লাইম লাইটে আনে। মালটা একটা পাড়ার এমএলএ, হ্যাঁ, ও এইসব বলে মানে হাইলাইট, সারাদিন খবরে থাকবো, রাজনীতিতে থাকবো, তাহলে ভালো তোলা উঠবে, বেশি টাকা আসবে। ও আরাবুলকে সামলাক। এটা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে মা আমি তো কলা খাই। এরা সব জঙ্গি, আমি বলছি এরা সব জঙ্গি। হ্যাঁ, হুমায়ুন কবির কি? হুমায়ুন কবির আমি বলছি বিন লাদেনের থেকে বড় জঙ্গি। ওসামা বিন, হ্যাঁ টেলিফোন আসবে, ওসামা বিন লাদেনের থেকে বড় জঙ্গির নাম হুমায়ুন কবির। আচ্ছা, আপনি আমায় বলুন, ওসামা বিন লাদেন কখনো বলেছিল যে আমি খ্রিস্টানদের 30% খ্রিস্টানকে কেটে উড়িয়ে দেবো? আচ্ছা, বলেছিল গজনীর সুলতান যে আমি 30% হিন্দুর মাথা কেটে দেবো? হয়তো ওরা কেটেছিল, কিন্তু ওরা মুখে বলেনি। এরা টিভির সামনে দাঁড়িয়ে বলছে যে আমি 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, না না, আমি বলছি না, উনি সে কথা বলেননি। উনি কিছুটা মনে মনে বলেছেন, কিছুটা মুখে বলেছেন। আপনার শুনতে ভুল হয়েছে। উনি বলেছেন বাংলায় কোথাও জঙ্গি নেই,
আসলে মাঝখানে উনি বলেছেন আমার থেকে বড়, সেটা আপনি শুনতে পারেন, ওটি উনি মনে মনে বলেছেন। আমার থেকে বড় জঙ্গি নেই, বাংলায় কোথাও জঙ্গি নেই শুনেছেন, আগে ঢুকিয়ে দিন আমার থেকে বড়, মানে ববি হাকিমের মুখে, ওটা উনি মনে মনে বলেছেন। কোন নেতা, কোন জঙ্গি নেতা যাদের মাঝে মাঝেই টিভিতে দেখা যায় হাতে AK-47, মুখ ঢাকা, হ্যাঁ ইয়ে করেঙ্গে ও করেঙ্গে, ইধার তোড়েঙ্গে উধার সাজা দেঙ্গে, এইসব যারা বলে তারাও কখনো বলেনি যে 30% কে আমরা আগামী দিন সংখ্যাগুরুতে পরিণত করে সংখ্যাগুরুকে সংখ্যালঘু করে দিয়ে হাম রাজ করেঙ্গে, এ বলেছে, ববি হাকিম বলেছে। মেয়ে আবার শুধরে দিতে এসছে, মেয়ে স্বাভাবিক বাবার পক্ষে থাকবে, মেয়ে শুধরে দিতে এসছে, কিন্তু মুশকিল হচ্ছে ওনার মেয়ের, আমি সম্মান রেখেই বলছি, আমার বোনের মতো বেচারি হেলে ধরতে পারে না, কেউ ধরতে এসছে, বলছে কি, বলছে বাবা ও সবাই, ওদের সবাই যারা বাবার মেয়ে আছে তারা সবাই, ওরা মহিলা যুব সব দেখে, কি দেখে সে আমি জানি। আমি বলছি শুনুন, প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে, কি বলেছেন শুনুন না, মজার কথা বলেছেন, বলছে বাবা উর্দুতে বলতে গিয়ে ভুল বলে ফেলেছেন। আচ্ছা, বাবা কি উর্দুতে বলেছিলেন? বাবা কি উর্দুতে বলেছিলেন? না, উর্দুতে তো বলেনি, ও তো পরিষ্কার বাংলায় বলেছিলেন। এখন উর্দু কোনটা বাংলা কোনটা সেটাই আগে মেয়ে জানে না, ওদের এই অবস্থা, এইসব নিয়ে আমি কোনো কথা বলি। সজলদা, কার্যত যে আপনি জানেন সম্প্রতি শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি ছক হচ্ছে, তার নিরাপত্তা আজকে আরো বাড়ানো হলো, কিভাবে দেখছেন? এটা ঠিকই, শুভেন্দু অধিকারীর ওপর যখন তখন হামলা হতেই পারে, শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে, কারণ দেখুন আপনারা দেখেছেন নিশ্চয়ই বাংলাদেশের জঙ্গিরা তারা প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আহ্বান জানাচ্ছেন যে আপনি ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন, ভারতবর্ষ থেকে আপনি ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করুন। এটা মমতা ব্যানার্জির বহুদিনের ইচ্ছে, যে ভারতবর্ষকে থেকে যদি মানে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে, তো প্রধানমন্ত্রী তো উনি ভারতের হতে পারবেন না, তো যদি পশ্চিমবঙ্গটাকে উনি আলাদা করে দিতে পারেন তাহলে হতে পারে উনি একজন প্রধানমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের, সেই ইচ্ছেটা ওনার বহুকালের। তো সেই ইচ্ছেটাকে উস্কে দিয়েছে ওখানকার কিছু জঙ্গি নেতা, কিন্তু সেই ইচ্ছের পথে পথে প্রধান যে কটা বাধা, সেই বাধার অন্যতম বাধার নাম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা। তো স্বাভাবিকভাবে যদি জঙ্গিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত সহায়তা করতে চায়, তাহলে তারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সরাতে চাইবে। কে বলেছে, করেছে এই মন্তব্যটা? কি বলেছেন? শান্তির ছেলে তো ভালো কথা, না না, আপনি আপনি শান্তির ছেলেতে কটাক্ষের কি আছে? আমি আপনাকে বলছি, যে কোনো ধর্ম, যে কোন, না আমি শুনিনি, না না আমি শুনিনি, শান্তির কথা বলেছেন তো, যে কোনো ধর্ম তারা তো শান্তির কথাই বলে, কটাক্ষ করার কি আছে? আপনি যদি শান্তির মধ্যে আপনি যদি অশান্তি খোঁজেন, ধরুন বিশ্ব বাংলার ওই বয়ের মানে কি? ওই যে বিশ্ব বাংলার বড় করে ব লেখা থাকে না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি ওই বয়ের মানে কি? তো বাংলার ব, অনেককে জিজ্ঞাসা করুন এই বয়ের মানে কি, দেখবেন অনেকে হাসবে, কটাক্ষ করবে, ব দিয়ে অন্য কিছু উচ্চারণ করবে, এটা তো তার রুচির পরিচয়। সজলদা, একই সাথে আপনাকে যে কথা বলবো, সুকান্ত মজুমদারকে কার্যত ফচকে বলে আক্রমণ কল্যাণ ব্যানার্জির, তিনি বলছেন ফচকের কথায় কিছু যায় আসে না, 6 লক্ষ বিল কাঞ্চন মল্লিকের মেয়ের, সেক্ষেত্রে হতেই পারে, সেক্ষেত্রে এইরকমই মন্তব্য হচ্ছে, বিধানসভায় জমা দিতেও পারে, আবার তিনি বলতেই পারে, দিতেই পারে, তাদের হতেই পারে, সেই নিয়ে আপনারা এত মন্তব্য করছেন কেন? আর সুকান্ত মজুমদার ফচকে, ওর সঙ্গে সারা জীবন দিলীপ ঘোষের বিরোধ বলছেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির সঙ্গে তো সারা জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধ, সারা জীবন মদন মিত্রের বিরোধ, পাড়ায় পাড়ায় ওরা কুশপুত্তলিকা জ্বালিয়ে বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো কল্যাণের মতন একটা মাতালকে, কল্যাণের মতো একটা থার্ড গ্রেড মাতালকে হ্যাঁ কি উত্তর দেবো? দেখুন এর এর কাজ, মানুষ তো কিছু বিশেষ বিশেষ কাজের জন্য মানুষ চিহ্নিত হন, এর কাজ, এই কল্যাণের কাজ হচ্ছে কখনো বুদ্ধদেব বাবুর সম্বন্ধে নোংরা কথা বলা, কখনো
কোনো আমাদের উপরাষ্ট্রপতি সম্বন্ধে নোংরা কথা বলা। আপনাদের বিজেপি নেতারাই বলছেন সুকান্তর সাথে দিলীপের কিভাবে বিরোধ হয়েছে, এটা নাকি কালকে উনাকে আপনাদের বিজেপি নেতারাই বলেছেন। বিয়ের লগ্ন, কার বিয়ের লগ্ন? একটা বিয়ে বাড়ি গিয়েছিলেন, সেখানে লগ্ন বিয়ের লগ্ন। ও তো নিজে লগ্ন ভ্রষ্টা করলেন। ও কোনো আবার লগ্ন বগ্ন কি সব বলেন না। ও মাতাল মাল খেয়ে কি বকেছে আপনাদের লগ্নে মগ্নে। হ্যাঁ, ও তখন কিসে মগ্ন ছিল, লগ্নর কথা তখন ওর মাথায় ছিল, কিন্তু এই যে ফালতু ফালতু কথা। হ্যাঁ, 6 লাখ ঠিকই বলেছে, এটা ঠিক বলেছে, এটা ঠিক বলেছে একদম, এটা কোনো ভুল বলেনি। 1,500 কিলোর বাচ্চা যদি কাঞ্চন মল্লিক প্রসব করে থাকে, তাহলে সেই বাচ্চার বিল 6 লাখ টাকা হতে পারে। 2.5 কিলো 3 কিলোর বাচ্চার কখনো কোথাও 6 লাখ টাকা বিল হয় বলে আমার জানা নেই। আমি বলছি সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 1,500 কিলোর বাচ্চা যদি হয়ে থাকে ওর, তাহলে 1,06,000 টাকা বিল হতেও পারে। আমি বলছি কুণাল ঘোষ বলেছেন আপনারা এত এই 6 লাখ টাকা করে এত মন্তব্য করছেন কেন? কাঞ্চন মল্লিক বিষয়টা নিয়ে ভেবেছেন, জমাও দেননি নাকি দেখা যাচ্ছে, কিন্তু তার এই বিশ্ব বাংলা সংবাদে দেখা যাচ্ছে জমা দিয়েছেন বলে খবর। আর এমনটাই দেখা গেছে, সেখানে লেখা আছে যে অধ্যক্ষ বলেছেন ভেবে দেখবো বিষয়টা। আমি বলছি সজলদা 6 লক্ষ টাকা বিষয়টা নয়, আমি বলছি স্বাস্থ্যসাথী কার্ডও তো তিনি ইউজ করতে পারতেন। আমি 6 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, যা টাকা আছে সে স্বাস্থ্যসাথী কার্ড নাও দিতে পারে। দেখো, কারো টাকা থাকাটা তো কোনো অপরাধ নয়। আমি বলছি, আমি আমার পয়সা আছে, এটা তো আমি কোনো অপরাধ নয়। আমি বড় লোক, আমি খেটেছি, আমি বড় লোক, আমি রোজগার করতে পেরেছি, আমি বড় লোক। এটা তো কোনো পাপ নয়, এটা তো কোনো অপরাধ নয়। কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 6 লাখ টাকা দিয়ে বাচ্চা হয়েছে, এটা বড় কথা নয়। 6 লাখ টাকাটা দিতে হবে কাকে? রাজ্য সরকারকে। মুশকিল হচ্ছে এদের যখন সময় ভালো ছিল, যখন ফিল্ম স্টার হিসেবে এদের ভালো সময় ছিল, এদের গেঞ্জি জাঙ্গিয়া মানে আন্ডার গার্মেন্টস, তারা সেগুলো দিতে হচ্ছে প্রডিউসার। এদের সমস্ত ফাইফরমাস খরচা চালাতো প্রডিউসার, আর এখন এদের খরচা চালাবে সরকার। এইটা হচ্ছে বিষয়। 6 লক্ষ টাকায় আরো কত শিশু তাদেরকে চিকিৎসা দেওয়া যেত। 6 লক্ষ টাকায় আরো কত মানুষকে চিকিৎসা দেওয়া যেত। আমার 6 লক্ষ টাকাটা নিয়ে কোনো বক্তব্য নেই, সরকারকে দিতে হবে বলে বক্তব্য। আপনি আমায় বলুন তো, এই রাজ্যে শিশু মৃত্যুর হার কত? এই রাজ্যে নবজাতক মৃত্যুর সংখ্যা কত? সেখানে এই টাকাটা যদি রাজ্য সরকারকে দিতে হয় একটা বড়লোক শিশুর বাচ্চার জন্য, আমি চাই বাচ্চাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু আমি চাই ওর বুদ্ধি যেন ওর বাপের মতো না হয়, ওকে দেখতে যেন অবশ্যই ওর মায়ের মতো হয়, বাপের মতো না হয়। এগুলো আমি চাই। অনেক বড় মানুষ বলেছেন কোন হোটেলে খাবো, কোনটা আমি ডাক্তার চয়েস করব, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ঠিক, উনি কোন হোটেলে খাবেন, কোন ডাক্তার চয়েস করবেন, কার স্বামীকে চয়েস করবেন, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমার সত্যি কোনো বক্তব্য নেই। কিন্তু টাকাটা তো আমার, এখানে আমাকেও তো চয়েস করতে হবে যে আমি এই টাকাটা তোমায় দেবো কি দেবো না। এই টাকাটা আমি তোমায় দেবো কি দেবো না, এটাও তো আমাকে চয়েস করতে হবে। আরে এরা নিজের টাকায় হলে না ডাফরিন হসপিটালে নিয়ে আসতো। এরা নিজের টাকায় হলে লেডি ডাফরিন হসপিটালে বা কোনো মাতৃসদনে নিয়ে গিয়ে করাতো, যেখানে আমার আপনার ঘরের বাচ্চা জন্মায়। হারামের টাকা, সরকারের টাকা, পাবলিকের টাকা, তাই 6 লক্ষ টাকার বিল দিয়েছে। আমি বলছি এই বিলটাও ভুয়ো বেরোবে। 6 লক্ষ টাকা কোথায় লাগে? পশ্চিমবঙ্গে কোথাও বাচ্চা জন্মাতে কোথাও 6 লক্ষ টাকা লাগে না, কোথাও 6 লক্ষ টাকা লাগে না। পরিষ্কার করে লিখে দিয়েছে 2 লক্ষ টাকা ভাগীরথী নিউটিয়া হসপিটালের নাম নিয়েছেন, আর ডাক্তারের বিল 4.5 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা। তো ডাক্তারকে অ্যারেস্ট করা উচিত ওই নামের বিল যদি দেয়, কারণ 4.5 লক্ষ টাকা কোনো ডাক্তার সিজার করে না, এই বিষয়ে আমার জ্ঞান আছে। ওনার ওয়াইফ লিখেছেন ভিভিভিভিআইপি, তাদের সেই পেশেন্ট থাকে। আরো 4টে ভি আগে যোগ করে দিলে কি আরো ডাক্তারের নামের টাকার পেছনে 2টো শূন্য বেশি যোগ হবে? 3টে ভি দিলে তার পেছনে 3টে বেশি শূন্য যোগ হয় নাকি? মূর্খকে ততক্ষণই শোভা পায় যতক্ষণ মূর্খ মুখ বুজে থাকে। মূর্খকে ততক্ষণ শোভা পায় যতক্ষণ মূর্খ মুখ বুজে থাকে। হ্যাঁ, ভিভিভিভিআইপি, কে ভিভিভিভিআইপি? কিসের জন্য ভিভিভিভিআইপি?
আর যদি কেউ ভিভিআইপিও হয়, সেই ডাক্তারের রেট কি ভিভিআইপি দেখে একরকম হয়, দাঁড়া দাঁড়া আমি বলছি, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম হয়? আমি জানতে চাই। হ্যাঁ, আমি বললাম হঠাৎ করে কেউ ভার্টিক্যালি ওপরে উঠে গেলে সে এরকমই করে, আবার ভার্টিক্যালি নিচেই পড়ে। আইনজীবী শক্তিপদ এবং সাংবাদিকদের এনেছেন তিনি, তাদের স্যালারি আর সেই আইনজীবীর যে ফিস, তাহলে সেক্ষেত্রে কেন কটাক্ষ আসে না? আর যে এখন নব সাংবাদিক, যারা নতুন সাংবাদিকতা করছে, তাদের কি ফিস এক হবে? জন্য কি একই মানে আপনারা তদন্ত করে দেখুন, যে ডাক্তার 4 লাখ টাকার ফিস নিয়েছে একটা সিজার করতে, সেই ডাক্তার এর আগে কতবার 4 লাখ টাকা নিয়েছে। এই ডাক্তারটাকে ওরা বিপদে ফেলবে, এই ডাক্তারের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবে। তার মানে এই ডাক্তার সব খেয়েছে মিনিমাম 4 লাখ টাকা করে সিজার করে, এই ডাক্তারের বাড়িতে ইনকাম ট্যাক্স চলে যাবে। ডাক্তারটাকে ফাঁসাচ্ছে এরা, ডাক্তারটাকে ফাঁসাচ্ছে এরা।